সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? একটু হ্যাঁ রেসপন্স স্যার। করবে। চলো, তো আমরা আজকে পিএসসি বোটানি, যেটা আমরা প্রিপারেশন কন্টিনিউ ভাবে করছি, তার আজকে ক্লাসে আমরা ফটোসিনথেসিস নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো এই ফটোসিনথেসিসের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা অনেকটাই রয়েছে। আমরা ফটোসিনথেসিসের ক্লাসটাকে দুটো ভাগে ভাগ করেছি। বেসিক্যালি প্রথমের দিকটা আজকে ক্লাসে আমরা ডিসকাস করব। মূলত তোমরা ফটোসিনথেসিসের ডেফিনেশন, কি কি মেজর ফটোসিনথেটিক পিগমেন্ট দেখা যায়, তার পাশাপাশি দেখো কনসেপ্ট অফ দ্য স্পেকট্রাম অফ ভিজিবল লাইট, ঠিক আছে, সেই সঙ্গে হিল রিয়াকশন। তারপর দেখতে পাচ্ছ যে লাইট ডিপেন্ডেন্ট এবং লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজেস গুলো কি কি হয়, জেড স্কিম অফ লাইট রিয়াকশন, ঠিক আছে। এই এতটা পর্যন্ত আমরা আজকে ক্লাসে ডিসকাস করব। আর বাকি যে পোর্শনটা রয়েছে দেখতে পাচ্ছ যে বায়োসিনথেটিক রিয়াকশনস আন্ডারে রয়েছে, দেখো তোমার C2 সাইকেল, C4 সাইকেল, C4 সাইকেল, ঠিক আছে। আমরা এই জিনিসগুলো পরের ক্লাসে দেখব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় যেটা আমি দেখালাম, প্রথমে আমরা ডেফিনেশন অফ ফটোসিনথেসিস, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে কি বিভিন্ন প্রকার পিগমেন্ট, ঠিক আছে। তারপর তোমাদের বললাম স্পেকট্রাম অফ ভিজিবল লাইট, সেই সঙ্গে তোমার হচ্ছে কি যে লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন, ঠিক আছে। এবং তোমার হচ্ছে সাইক্লিক নন সাইক্লিক যে তোমার হচ্ছে কি পাথওয়েগুলো হয়, সেই জিনিসগুলো আমরা দেখব। এটা হচ্ছে ক্লাস ওয়ানের জিনিস। তো ক্লাস ওয়ানের থেকে আমরা আজকে 30টা কোশ্চেন প্র্যাকটিস করবো, রাখা হয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন অ্যান্সারও রয়েছে 30টা কোশ্চেন। আমরা এই যে যে জিনিসগুলো তোমাদের সিলেবাসটা বললাম, অর্থাৎ ফটোসিনথেসিসের ডেফিনেশন, পিগমেন্টস, তারপর দেখতে পাচ্ছ যে ভিজিবল লাইট স্পেকট্রাম, হিল রিয়াকশন, লাইট ইন্ডিপেন্ডেন্ট এবং লাইট ডিপেন্ডেন্ট যে ফেজেস গুলো হয়, এবং জেড স্কিম অফ দ্য লাইট রিয়াকশন। এর পরের ক্লাসটায়, আজকেটা আমরা পড়বো না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরের ক্লাসটায় শুধু আমরা যে C3, C4, C2 যে এবং ক্যাম সাইকেল রয়েছে, এইগুলো সম্বন্ধে আমরা পরের ক্লাসটা দেখবো, ঠিক আছে। তো এটাও তোমাদের পড়তে হবে, C2 সাইকেল, C3 সাইকেল, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে হয়তো হবে না, কারণ একসাথে সম্ভব নয়, কারণ ফটোসিনথেসিস অনেকটা ভাস্ট। তো এই যে তোমার বিভিন্ন প্রকার যে ফটোসিনথেটিক যে পাথওয়ে গুলো রয়েছে, সেগুলো আমরা পরের দিন ক্লাসে আমরা প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে পড়বো আর কি। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে যেটা আমরা আজকে পড়তে চলেছি, এই সম্বন্ধে তোমাদের জিনিসটা বোঝা গেছে যে আমরা কি পড়তে চলেছি, বুঝতে পেরেছো? তাহলে এই ফটোসিনথেটিক যে পাথওয়ে গুলো আমরা পরের দিন পড়বো। চলো তাহলে আমরা মূল আলোচনায় তাহলে ফিরে যাই। তোমরা শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। চলো তাহলে আমরা আজকে তাহলে একদম প্রথম থেকেই শুরু করছি, ফটোসিনথেসিসের একদম বেসিক জিনিস থেকে, ঠিক আছে। চলো, তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, দেখো ফটোসিনথেসিসের ডেফিনেশন। ওকে, চলো এবার ফটোসিনথেসিসের ক্ষেত্রে ডেফিনেশন পড়ার আগে তোমাদেরকে মানে তোমরা কেমন একটা মানে মনমরা হয়ে গেছো, প্রায় বলতে গেলে তোমরা কেমন একটা ঝিমিয়ে গেছো। সেটা কি গরমের কারণে নাকি পরীক্ষা নোটিফিকেশনের অভাবের কারণে, কোনটা? আগে এই প্রথমের দিকে ক্লাসগুলো বেশ রেসপন্স করতে অনেকে, এখন চুপচাপ হয়ে গেছে। ক্লাস তো অনেকেই করছো নাকি? কি গো, একটু রেসপন্স করো। নোটিফিকেশন আসার থেকে বড় কথা প্রিপারেশন, তাই না? তো তোমরা জানো যে পিএসসি আমরা দীর্ঘদিন ধরে পড়ছি, তো অতএব হচ্ছে কি প্রিপারেশনটাকে কন্টিনিউ ভাবে নিতে হবে। কিছু করার নেই, সেপ্টেম্বরে পরীক্ষা, এটা ভেবে বা এটা মাথায় রেখে আমাদেরকে প্রিপারেশন যেভাবে চলছে সেরকম চালিয়ে যেতে হবে, কিছু করার নেই, বুঝতে পারলে? তো অতএব হচ্ছে কি ওইসব ভাবলে চলবে না যে কি ঘটছে না ঘটছে, যেটা চলছে সেটা আমাদের হাতের কিছু বাইরে, ওটা আমাদের কিছু করার নেই। তো আমাদের হাতে যেটা রয়েছে প্রিপারেশন, সেটা আমরা যেভাবে করছি সেটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। চলো তাহলে ফটোসিনথেসিস যেটা আমি বলছি বলছিলাম, স্যার এসএসসির এই ঝামেলা PSC র কোনো প্রভাব পড়বে না তো? এসএসসির এই ঝামেলা, বলো কি বলছো, বলো বলো। পিএসসির উপর কোনো প্রভাব পড়বে না তো? কারণ না সেখানে পিএসসির, ডেট পিছিয়ে গেল পিএসসির পরীক্ষা। না পিএসসির উপর কোনো প্রভাব পড়বে না। সেপ্টেম্বর মাসে বলেছে
সেপ্টেম্বর মাসে হচ্ছে কি তোমাদের এখানে পিএসসি পরীক্ষা ধরে নিয়ে চলো। ওবিসির কেস তার আগে ভাগে হয়ে গেলে ভালো, না হলে এটাও হতে পারে যে মানে তোমার হচ্ছে কি প্রত্যেকটা পোস্ট হচ্ছে কি তোমার জেনারেল হিসাবে রিক্রুট করতে পারে, তাতে তো কোনো সমস্যা নেই। দুটো সমস্যা মানে দুটো হচ্ছে সমাধান হতে পারে, যেহেতু সেপ্টেম্বরের পরীক্ষা, সেপ্টেম্বরের আগে তো অলরেডি কত আগে হচ্ছে কি তোমার 3 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ তোমরা জানো যে সুপ্রিম কোর্ট 3 মাস সময় দিয়েছিল রাজ্যকে, তার মধ্যে মানে ওই ওবিসির যে তোমার হচ্ছে কি জিনিসগুলো সেগুলো জমা দিতে হবে। তো তার আগে যদি তোমার শুনানি হয়ে গেলে তো ভালো, না হলে আর একটা রাস্তা রয়েছে, সবগুলোকে জেনারেল পোস্ট হিসাবে যদি ক্রিয়েট করে করা যেতে পারে তাহলে ভালো। তো সেটার সময় এলে আমরা উত্তরটা পাবো। এখন আমাদের যেটা প্রিপারেশন নেওয়ার কথা, প্রিপারেশন নিতে হবে। আর বর্তমান রাজ্যে যে অবস্থা চলছে তোমরা বুঝতেই পারছো সবাই, কারণ কেউ এখন বোকা নয়, সবাই আশা আশা করি তোমরা বুঝতে পারছো যে এখন মানে তোমার যে কমিশন বা বলতে পারো রাজ্য সরকার এমন একটা মানে খাবার খেয়ে ফেলেছে, সেই খাবারটাকে না হজম করতে পারছে, না খাবারটাকে মুখ দিয়ে বার করতে পারছে। ঠিক আছে, তো এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে গেছে। কারণ না এই যে তোমার যে এসএসসি কেসটাকে না হচ্ছে কি তোমার বাদ দিতে পারছে, এদিকে হচ্ছে কি তোমার জনগণের ভোটের হচ্ছে কি তোমার রায়, আর অন্যদিকে হচ্ছে কি সুপ্রিম কোর্ট, দুদিকে হচ্ছে কোনটাসা হয়ে পড়ে আছে। কোনটা বাঁচাবে কোনটা ছাড়বে সেটা খুঁজে পাচ্ছে না আর কি। ঠিক আছে, একবার এর দায় এর উপর দোষারোপ করছে, এবার এবার হচ্ছে ওর উপর দোষারোপ করছে। তো ওতে হচ্ছে কি তোমার এটা তোমার হচ্ছে কি তোমরা জানো যে আলটিমেট তোমার পরীক্ষা করাতেই হবে, কারণ সুপ্রিম কোর্টের রায়। রিভিউ পিটিশন করলেও সেই মানে রেজাল্ট যেটা আসার কথা সেটা আসবে। ঠিক আছে, পরীক্ষা করাতে হবে, কারণ মানে আগাগোড়া পুরোটাই দুর্নীতি, যেহেতু পরীক্ষা করাতে হবে, এবং পরীক্ষা করালে নতুনরা উপস্থিত দিতে হবে। তো সেটা সময় কথা বলবে, আগে থেকে না বলাটাই ভালো। বই স্যার, হুম। স্যার হুম। কালকে যে ওএমআর পাবলিশের ব্যাপারে হিয়ারিং আছে, কালকে যদি ওএমআর পাবলিশের কথা বলে কলকাতা হাইকোর্ট। শোনো, এটা আছে কি তোমার অলরেডি যেহেতু সুপ্রিম কোর্টে পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, এটা এবং আইনের একটা মানে প্রত্যেকটা আইন, দেশের যে আইন, তারা দেখবে সেই আইনটাকে আমরা করেছি এই কারণে যাতে ল অ্যান্ড অর্ডার গুলো ঠিকঠাক করে থাকে। এবারে যে জায়গাগুলোতে হচ্ছে কি তোমার যদি কমিশন ওএমআরসি পাবলিশ না করে এমনি তোমার হচ্ছে কি জিনিসটা হচ্ছে কি তোমার জানিয়ে দেয়। হুম। তো যে কে কারা স্কুলে কন্টিনিউ করতে পারবে কারা করতে পারবে না, সেটা যদি তোমার কোর্টের যদি মত সহমত প্রকাশ করে তাহলে সেভাবে হতে পারে। কি বলা বুঝতে পারলে, যদি ওএমআরসি পাবলিশ করলেও যেহেতু হচ্ছে কি তোমার আহ, সুপ্রিম কোর্টের যেটা বলেছে যে যেহেতু হচ্ছে কি যেটা সঠিক ওএমআরসি বলে পাবলিশ যদি করে, তাহলে সেখানেও তো বলা মুশকিল যে সেখানে র্যাঙ্ক জাম্পিং বা থেকে শুরু করে ভাইবার ইন্টারভিউ নাম্বারের হচ্ছে কি তোমার কারচুপি, সেগুলো তো থেকে যাচ্ছে। তো ওতে হচ্ছে কি সেটা এটা যে কতটা হচ্ছে কি তোমার তোমরা ভাবো না না যে স্যার, নতুন করে যদি প্যানেল করতে বলে, নতুন করে যদি আবার না রিপ্যানেলের সেটা ব্যাপারটা আর কি, আবার ইন্টারভিউ সেটা হবে। সেটা যদি হতো বাবা, তাহলে সুপ্রিম কোর্ট সেই সময় জাজমেন্টটা এইভাবেই দিত যে যাদেরকে আমরা মানে হচ্ছে কি আইসোলেট করতে পেরেছি তারা তাদের চাকরি চলে যাক, যারা থাকছে তাদের হচ্ছে কি তোমার ওএমআরসির নাম্বার ধরে আবার তোমার হচ্ছে ইন্টারভিউ নাম্বার ধরে বা আবার নতুন করে হচ্ছে ওদের হচ্ছে কি সিকোয়েন্স করে করতে হবে, সেরকম তো কিছু বলেন। ঠিক আছে, তো সেটা বাদ দাও, এখন ভাবলে অনেক কিছুই তোমার সম্ভাবনা উঠে আসছে। ঠিক আছে, এখন যদি আজকে তো ব্রাত্য বসু নিজেই বলেছে যে কোনো ওয়েমার্কশিট পাবলিশ করা হবে না, নিজে পুরো ইয়েতে বলেছে, প্রেসে এই এই বলেছে পুরো। তার তার 4-5 দিন আগেও তো বলেছিল যে 21 তারিখ ওএমআরসি পাবলিশ করা হবে। তো ওদের হচ্ছে কথা তোমরা হচ্ছে বলছো না। এটা আজকের খবর পুরো একদম, যে কোনো পাবলিশ করা হবে না, না না, যেহেতু আজকে সুপ্রিম খবর। কোর্টের এই ব্যাপারে কোনো নির্দেশ হ্যাঁ, নেই। আমি বলছি শোনো, ওদের হচ্ছে কি কোনো কথারে হচ্ছে কি ওই যে বললাম না, না গিলতে পারছে না বার করতে পারছে। তো ওদের হচ্ছে কি কথার কোনো গুরুত্ব আছে বলে তোমার মনে হয়? প্রথম যেদিন হচ্ছে তোমার ইন্ডোর স্টেডিয়ামে তো বলেছিল যে 21 তারিখে হচ্ছে কি তোমার ওএমআরসি পাবলিশ হবে। তো 21 তারিখ পেরিয়ে আজকে 22 তারিখ হয়ে গেল, তো ওদের হচ্ছে কোনো কথার কি কোনো দাম আছে? ওটা বাদ দাও, ওরা এখন হচ্ছে কি জাস্ট পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য যতটুকু যা করার ততটুকু তারা করছে। আর এটা আরেকটা কারণ হচ্ছে কি তোমরা যারা তোমরা বুঝতে পারছো না, এটা হচ্ছে এটা মানে সব পলিটিক্স ভালো করে চলছে। এইভাবে উস্কানিমূলক কথা বললে যারা যাদের চাকরি হারা হয়েছে ওরা মানে নিজের মানে আইনটাকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। তখন হচ্ছে কি দেখবে তখন মানে উল্টো সুরে গাইবে। ঠিক আছে, যে তোমাদের জন্য আমরা হচ্ছে ছিলাম, কিন্তু তোমরা হচ্ছে ধৈর্যের বাঁধ তোমাদের হচ্ছে কি ভেঙে গেছে, এবং তোমরা হচ্ছে হিংসা করেছো, যার কারণে আর কিছু করা গেল না। তো এটাই চাইছি আর কি, মানে আলটিমেট হচ্ছে কি তোমরা মানে ডিপলি ভাবলে বুঝতে পারবে, সেটা আমরা আলোচনায় যাচ্ছি না। কারণ
মানে জিনিসটা হচ্ছে কি তোমার পুরো এক্সেপশনাল কেস, ঠিক আছে, যেটা মানে কোনোদিন আগে ঘটেনি, এই প্রথমবার। তো এই জন্য কোনো প্রেডিক্ট করা যাচ্ছে না যে ভবিষ্যতে কি হতে পারে। একটা একটা অস্ত্র শুধু রয়েছে রিভিউ পিটিশন, ওটা যদি হচ্ছে কি তোমার ব্যর্থ হয়ে যায় তাহলে পরীক্ষা করাতেই হবে, যেটা তোমার অলরেডি তো সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়ে দিয়েছে 31 তারিখের মধ্যে হচ্ছে কি তোমার মানে 31 হচ্ছে কি তোমার মে সম্ভবত, তাই তো? তো তার মধ্যে হচ্ছে নোটিফিকেশন জারি করতে হবে পরীক্ষার জন্য, তার আগে হলফনামা জমা দিতে হবে, এবং 31 ডিসেম্বর মানে পর্যন্ত হচ্ছে কি তোমার রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। তো সেটা দেখা যাক, এই একটা অস্ত্র ওদের হাতে আছে, ওটাকে নিয়ে তারা নাচছে, দেখা যাক কতটা কি করতে পারে। ঠিক আছে, চলো তাহলে আপাতত হচ্ছে কি তোমরা এবারে মানে আমাদের যেটা স্টাডির বিষয়ে আমরা মনোনিবেশ করব। ঠিক আছে, তো আজকে আমরা তাহলে ফটোসিনথেসিসের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে ফটোসিনথেসিস হচ্ছে একটি অক্সিডেশন রিডাকশন প্রসেস, যেখানে বেসিক্যালি কি হয় না, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারের প্রেজেন্সে, ঠিক আছে, ক্লোরোফিল এবং সানলাইট এটাকে দেখো তোমার মানে খাদ্য তৈরি করে দিচ্ছে বা ফুড তৈরি করছে, যেটাকে আমরা নর্মালি গ্লুকোজ বলি। ঠিক আছে, এবং তার পাশাপাশি দেখো এখানে O2 এবং তোমরা জানো যে এখানে ওয়াটারটাও তৈরি হয়ে যায়, তাই না, ওয়াটারটাও তৈরি হয়ে যায়। তো 6CO2 + 12H2 যদি আমরা করতাম তাহলে সেখানে এখানে ওয়াটারটা লিখতাম, যেহেতু আমরা 6O2 লিখেছি এই জন্য এখানে ওয়াটারটা লিখানো হয়নি, ব্যালেন্সের কারণে এখানে ওমিট করে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, তো তোমরা জানো যে এখানে তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে কি তোমার কার্বনটাকে ফিক্স করা। এই যে অ্যাটমসফেরিক কার্বনটাকে তোমরা দেখতে পাচ্ছ যে কার্বনটাকে হচ্ছে কি তোমার এই যে ফুড হিসাবে এটাকে পাতার মধ্যে স্টোর করা বা তৈরি করা। তো এর জন্য তোমরা দেখতে পাচ্ছ দুটো স্টেজ সম্পন্ন হয়। একটা ফার্স্ট স্টেজ যেটাকে আমরা বলি লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন বা লাইট রিয়াকশনটা আমরা বলি, আর নেক্সট যে স্টেপটা হয় সেটাকে আমরা কি বলি, সেকেন্ড যে স্টেজটাকে আমরা বলি লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন, বা এটাকে আমরা ডার্ক রিয়াকশনও আগে বলতাম আর কি। তো দেখতে পাচ্ছ এই দুটো রিয়াকশনের মাধ্যমে তাহলে কি হয় না, প্রথম যে ফার্স্ট যে স্টেজ, এই ফার্স্ট স্টেজে হচ্ছে কি আমরা দেখতে পাই যে এখানে এটিপি তৈরি হয় এবং এনএডিপিএইচ তৈরি হয়। ঠিক আছে, এটিপি এবং এনএডিপিএইচ তৈরি করাই হচ্ছে কি তোমার লাইট রিয়াকশনের বা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশনের কাজ। পরবর্তীকালে সেকেন্ড স্টেজে আমরা কি দেখতে পাই, যেটা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন হয়, সেখানে এই যে শক্তিগুলোকে কাজে লাগিয়ে অ্যাটমসফেরিক নাইট্রোজেনটাকে অ্যাটমসফেরিক কার্বনটাকে এখানে ফিক্স করতে সাহায্য করছে। অর্থাৎ দেখতে পাচ্ছ ইউজ দিস প্রোডাক্টস টু ক্যাপচার অ্যান্ড রিডিউস কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটাকে ক্যাপচার করে রিডিউস করতে সাহায্য করে। অর্থাৎ মোদ্দা কথা এখান থেকে C6H12O6 তৈরি করার জন্য এই লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন কাজ করে। এবার দেখো এখানে হচ্ছে কি প্রথম যে স্টেপটা আমরা দেখতে পাই, ঠিক আছে, এখানে একটা ভাইটাল ইভেন্ট দেখা যায় যেটাকে আমরা ফটোলাইসিস বলি। ঠিক আছে, এই ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে। ঠিক আছে, অর্থাৎ আলোর উপস্থিতিতে ওয়াটার কি হয়, স্প্লিট করে। তো দেখতে পাচ্ছ যে ফটোলাইসিস অফ ওয়াটার ইজ দ্য লাইট রিয়াকশন অফ ফটোসিনথেসিস occur in the water splitting complex of photosystem 2। ঠিক আছে, তাহলে আমরা জানি যে আমাদের হচ্ছে কি মানে প্লান্টের ক্ষেত্রে দু প্রকারের ফটোসিস্টেম থাকে। একটা হচ্ছে তোমার ফটোসিস্টেম 1, এটা ফটোসিস্টেম 2। এই ফটোসিস্টেম 1 হচ্ছে কি 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে অবজেক্ট করে বলে তাকে আমরা P700 বলি। আর ফটোসিস্টেম 2 হচ্ছে কি 680 ন্যানোমিটার লাইটকে অবজেক্ট করে বলে এটাকে আমরা P680 বলি। তো এই এর মধ্যে দেখতে পাচ্ছ যেটা PS2, এই PS2 যেটা রয়েছে, এই PS2 কি করছে দেখো না, তোমার আহ, এখানে কি হয় না, ওয়াটারটা স্প্লিট করে। ঠিক আছে, এই ওয়াটার স্প্লিট করার কারণে তার জন্য কিছু তোমরা দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে ইউজ টু স্প্লিট ওয়াটার মলিকুলস হুইচ ইজ ক্যাটালাইজড বাই প্রেজেন্স অফ Mn2++2+ আর হচ্ছে কি Cl-। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি তোমার আয়ন কিন্তু লাগবে যখন হচ্ছে ওয়াটার স্প্লিট হবে। স্প্লিট হলে কি হবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি H++OH- আয়ন তৈরি করে দেবে। ঠিক আছে, এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ যে যদি চারটা এরকম ওয়াটার মলিকুল যদি স্প্লিট হয় তাহলে চারটা প্রোটন তৈরি করবে, চারটা OH- আয়ন তৈরি করবে। এবারে পরবর্তীকালে দেখো এই যে চারটা OH, এই চারটা OH হচ্ছে কি থেকে দুটো হচ্ছে কি তোমার H2O তৈরি করবে এবং একটা তোমার হচ্ছে কি অক্সিজেন তৈরি করবে এবং চারটা ইলেকট্রন রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট যদি আমরা দেখতে পাই যে চারটা যদি হচ্ছে কি অক্সিজেন ওয়াটার যদি স্প্লিট করে তাহলে হচ্ছে কি তোমার চারটা প্রোটন, দুটো ওয়াটার এবং একটা হচ্ছে কি অক্সিজেন এবং চারটা প্রোটন তৈরি করে। ঠিক আছে, এই রিয়াকশনটাও মাথায় রাখবে বা এই তোমার হচ্ছে কি বিক্রিয়ার যে স্টেপটা তোমরা মাথায় রাখবে।
ঠিক আছে, তাহলে আলটিমেট দেখলে যে একটা অক্সিজেন মলিকুলস তৈরি করার জন্য তাহলে 4টি হচ্ছে কি ওয়াটার মলিকুলস লাগছে, এবং এই 4টি ওয়াটার মলিকুল যখন স্প্লিট হচ্ছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4টা H+ এবং 4টি ইলেকট্রন, আর হচ্ছে কি দুটো হচ্ছে তোমার ওয়াটার তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই নিচের যে তোমার রিয়াকশন যেটা সেটা মাথায় রাখবে। ঠিক আছে, পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন দিতে পারে। এবার দেখো ফটোসিনথেটিক অ্যাপারেটাস, তাহলে ফটোসিনথেসিস কোথায় হচ্ছে, ঠিক আছে, কে কে লাগছে, তার জন্য হচ্ছে কি আমরা এক কথায় তাকে বলছি কি ফটোসিনথেটিক অ্যাপারেটাস। তো ফটোসিনথেসিস তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা একটা প্লান্ট নিই, প্লান্টের টুইগ যখন আমরা নিচ্ছি, ঠিক আছে, তো এই টুইগের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা লিফ, এই লিফটাকে আমরা দেখো কাটছি, টিএস করছি, টিএস করার পরে এটাকে যখন আমরা দেখছি তাহলে দেখতে পাচ্ছ এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ কিউটিকল, তারপরে দেখো এপিডার্মিস, তারপরে দেখো পেলিসেড সেল। এই যে লম্বা লম্বা এরকম সেলগুলোকে আমরা বলি পেলিসেড সেল, আর নিচে দেখতে পাচ্ছ এরকম রাউন্ড রাউন্ড যে সেলগুলো, দিস ইজ দ্য স্পঞ্জি সেল, তাই না, এগুলোকে স্পঞ্জি সেল বলছি আমরা, আর উপরে এগুলোকে পেলিসেড সেল বলছি আমরা। তো তার মধ্যে দেখতে পাচ্ছ কিছু পিগমেন্ট রয়েছে, সেই পিগমেন্ট গুলোকে আমরা কি বলছি না ক্লোরোপ্লাস্ট বলছি। এবারে এই ক্লোরোপ্লাস্ট গুলো মানে পিগমেন্ট নয়, মানে তোমার সেল অর্গানেল আর কি, ঠিক আছে। তো তার মধ্যে কি থাকে না ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল বলে পিগমেন্ট থাকে। তো এই ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটাকে যদি আমরা দেখি ভালো করে, তোমরা লক্ষ্য করো, একটা ক্লোরোপ্লাস্টটাকে বাইরে বার করে দেখানো হয়েছে, যেটা ডাবল মেমব্রেনাস একটা সেল অর্গানেল, যার আউটার মেমব্রেন রয়েছে এবং ইনার মেমব্রেন রয়েছে, এবং ইনার মেমব্রেনটা ভিতরের দিকে দেখো এইরকম তোমার হচ্ছে কি চাকতির মতন হচ্ছে কি তোমার সাজিয়ে সাজিয়ে কি তৈরি করেছে না থাইলাকয়েড তৈরি করেছে, এবং সেই থাইলাকয়েড গুলো স্ট্রোমা নামক ধাতুর মধ্যে অবস্থান করছে। আর এখানে হচ্ছে কি তোমার এই পুরোটা থাইলাকয়েডের যে লেয়ারটাকে আমরা কি বলছি গ্রানাম বলছি। এবার গ্রানাতে হচ্ছে কি বেসিক্যালি যে আমরা লাইট রিয়াকশন কথা বলছিলাম, তো সেই লাইট লাইট ইন্ডিপেন্ডেন্ট লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন হচ্ছে, লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি। আর যেটা স্ট্রোমা দেখতে পাচ্ছ সেটা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন দেখতে পাচ্ছি, লাইট বলছি ইন্ডিপেন্ডেন্ট। স্যার, হ্যাঁ। স্যার হুম। এই স্যার থাইলাকয়েড মেমব্রেনটাকে আমরা কি ইনার মেমব্রেন বলবো না থার্ড মেমব্রেন বলবো? থার্ড মেমব্রেন নয়, ইনার মেমব্রেনটা অ্যাকচুয়ালি ফোল্ডিং হয়ে গিয়ে যে মেমব্রেন তৈরি করছে আর কি, মানে যে অংশ তৈরি করে, ঠিক আছে, এটা ইনার মেমব্রেনটা ফোল্ডিং হয়ে গিয়ে, যেমন মাইটোকন্ড্রিয়ার যেমন তোমরা দেখতে পাও ঠিক একইভাবেই এই স্ট্রাকচার গুলো কিন্তু ইনার মেমব্রেনটাই এক্সটেন্ড হয়ে গিয়ে কিন্তু তৈরি করে। কি বলা বুঝতে পারলে? তাহলে সেটাই হচ্ছে এই জায়গাটায় বিস্তারিত বর্ণনা করা রয়েছে যে হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট যেটা সেটাই হচ্ছে কি তোমার ফটোসিনথেটিক অ্যাপারেটাস হিসাবে কাজ করছে। এবং তার মধ্যে তোমরা দেখতে পেলে যে গ্রানা এবং স্ট্রোমা, গ্রানার ক্ষেত্রে হচ্ছে কি তোমার আমরা বেসিক্যালি কি বললাম যে লাইট রিয়াকশন, আর স্ট্রোমার মধ্যে হচ্ছে কি তোমার লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশনটা আমরা দেখতে পাই। চলো এবার হচ্ছে কি ভালো করে তোমরা লক্ষ্য করো, ঠিক আছে, তোমরা ভালো করে লক্ষ্য করবে যে এখানে যদি আমরা ফটোসিনথেটিক পিগমেন্ট দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ ফটোসিনথেটিক পিগমেন্টকে আমরা এখানে 3টি ক্যাটাগরিতে ভাগ করছি। কি কি? একটা আছে তোমার ক্লোরোফিল, এটা ক্যারোটিনয়েডস এবং ফাইকোবিলিনস, ঠিক আছে, 3টে ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম। তো যেটা ক্লোরোফিল বেসিক্যালি এর আবার 4টা টাইপস রয়েছে, দেখো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি। ক্যারোটিনয়েডস এর আবার ভাগ আছে, দেখো আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, লিউটিন, ভায়োলোজেনথিন, ফিউকোজেনথিন। আবার ফাইকোবিলিন যেটা রয়েছে দেখো ফাইকোসাইলিন এবং ফাইকোএরিথ্রিন। তো আমি তোমাদের হচ্ছে কি যাতে তোমাদের কম জিনিস দেখিয়ে বেশি জিনিস যাতে কাজে লাগতে পারে, তো এই জন্য এই লিস্টটা আমি দিয়েছি যাতে তোমরা একসঙ্গে মনে রাখতে পারো, ঠিক আছে। তো এখানে ক্লোরোফিল এ যেটা দেখো সমস্ত গ্রিন প্ল্যান্টে পাওয়া যাবে, তার পাশাপাশি এলগিও পাওয়া যাচ্ছে। ক্লোরোফিল বি যেটা আছে অল হায়ার প্ল্যান্টস, ঠিক আছে, আর এই যে ক্লোরোফিল এটা অল হায়ার প্ল্যান্টস এর সঙ্গে হচ্ছে কি এলগির ক্ষেত্রে থাকছে। ক্লোরোফিল বি হচ্ছে কি তোমার অল হায়ার প্ল্যান্টস এর সঙ্গে সঙ্গে গ্রিন এলগির ক্ষেত্রে দেখা যাচ্ছে। ক্লোরোফিল সি যেটা আছে ডায়াটম এবং ব্রাউন এলগির ক্ষেত্রে দেখা যায়। আর ক্লোরোফিল ডিটা শুধুমাত্র দেখো রেড এলগির ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। এটা ভালো করে পড়বে, ভিভিআই লিখে দিলাম, ঠিক আছে। এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন সেট করা হয়, ঠিক আছে। আমরা যখন কোশ্চেন সেট করি এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন দিই, ঠিক আছে। তো আগে থেকে আমি বলে দিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে কি এখানে তোমরা মনে রাখবে যে ক্লোরোফিলের যে ডিফারেন্ট হচ্ছে কি তোমার টাইপস গুলো রয়েছে তারা কোথায় পাওয়া যায়। ক্যারোটিনের সেক্ষেত্রে দেখো আলফা ক্যারোটিন, এটাও দেখো সমস্ত হচ্ছে হার প্ল্যান্টের পাশাপাশি এলগির ক্ষেত্রে দেখা যাবে। বিটা ক্যারোটিন হচ্ছে কি তোমার মোস্ট প্ল্যান্ট সহ হচ্ছে কি কিছু এলগির ক্ষেত্রে দেখা যাবে। লিউটিন হচ্ছে দেখো গ্রিন এবং রেড এলগির পাশাপাশি হায়ার প্ল্যান্ট। ভায়োলোজেনথিন হায়ার প্ল্যান্টস এবং ফিউকোজেনথিন শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি ডায়াটম এবং ব্রাউন এলগির ক্ষেত্রে।
আচ্ছা, ফাইকোবিলিনের যেটা দুটো টাইপস রয়েছে, ফাইকোসায়ানিন এবং ফাইকোএরিথ্রিন। ফাইকোসায়ানিন উই ক্যান ফাউন্ড ইন দা ব্লু গ্রিন এলগি, আর যেটা ফাইকোএরিথ্রিন, ঠিক আছে, এটা আছে রেড এলগির ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবার প্রত্যেকটার কেমিক্যাল ফর্মুলা তো আর তোমরা মনে রাখতে পারবে না, মনে রাখা ডিফিকাল্ট ব্যাপার। তো আপাতত তোমরা ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বির হচ্ছে কি ফর্মুলাটা একটু মনে রাখতে পারো। তো তোমরা সবাই জানো যে C55H72O5N4Mg হচ্ছে ক্লোরোফিল এ, আর C55H70O6N4Mg হচ্ছে তোমার ক্লোরোফিল বি এর কেমিক্যাল ফর্মুলা। এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতেই হবে, ঠিক আছে, তোমরা পারবে আশা করি, ঠিক আছে। চলো এবার হচ্ছে কি দেখো, কনসেপ্ট অফ দ্য স্পেকট্রাম অফ ভিজিবল লাইট, ঠিক আছে, এটাও তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে আমি দেখো তোমাদের যতটুকু লাগবে, যা যা লাগবে সেই জিনিসটাই আমি এখানে দিয়েছি, ঠিক আছে, তার বেশি কিন্তু তোমাদেরকে আমি দিইনি। মাত্র দেখো দুটো স্লাইড, এই দুটো স্লাইডেই আমি যা যা জিনিস দিয়েছি, এখান থেকে প্রশ্ন এলে এই দুটো স্লাইড থেকেই প্রশ্ন আসবে। কি বললাম বুঝতে পেরেছো? তো ভালো করে দেখো, তো স্পেকট্রাম অফ ভিজিবল লাইট, তোমরা জানো যে আমাদের সানলাইটকে যদি আমরা একটা প্রিজমের মধ্যে ফেলি, তাহলে এটা দেখবে বিভিন্ন কালারের একটা ছটা বা বর্ণ তৈরি করবে। তো সেই বর্ণগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একদম গামা রে, এক্স রে, ইভি রে, ইনফ্রারেড, রেডিও ওয়েভস, এগুলো বিভিন্ন রকম রে আমরা দেখতে পাচ্ছি। তো তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা যদি হচ্ছে কি এই সমস্ত হচ্ছে কি তোমার রেড কথা যেগুলো বলছি, সেগুলোকে যদি তাদের এনার্জি ডিক্রিজিং অর্ডারে যদি সাজাই, ডিক্রিজিং অবস্থা মানে হচ্ছে যদি তোমার হচ্ছে কি ডিক্রিজিং মানে হচ্ছে বেশি থেকে কমের দিকে সাজে, তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে এনার্জি যদি মানটা হয়, তাহলে দেখতে পাচ্ছ গামা রে, তারপর হচ্ছে এক্স রে, তারপরে ইভি রেডিয়েশন, ভিজিবল রে, ইনফ্রারে, মাইক্রোওয়েভস এবং হচ্ছে রেডিও ওয়েভস, ঠিক আছে। তাহলে সবচেয়ে এখানে তাহলে বলো যে কার এনার্জিটা সবচেয়ে বেশি, কোন ওয়েভস এর ক্ষেত্রে এনার্জিটা সবচেয়ে বেশি, বলো। এই যে এতগুলো বললাম, গামা, এক্স রে, ইভি রে, ভিজিবল রে, ইনফ্রারেড, মাইক্রোওয়েভস এবং রেডিও ওয়েভস, এর মধ্যে সবচেয়ে তাহলে এনার্জি বেশি কার? যার ওয়েভলেন্থটা আছে কি তোমার, গামা। যার ওয়েভলেন্থটা আছে কি তোমার, কি বললাম, যার ওয়েভলেন্থটা আছে বেশি তার এনার্জি হচ্ছে কি কম, আর যার হচ্ছে ওয়েভলেন্থ হচ্ছে কি তোমার কম তার এনার্জি বেশি। তাহলে গামার হচ্ছে দেখো 400 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে এটা আছে তোমার, এই জন্য আমরা কি বলছি, সরি, গামার ক্ষেত্রে হচ্ছে কত, 0.00001 হচ্ছে ন্যানোমিটার। তাহলে এখানে আমরা বলতে পারি যে এর তোমার হচ্ছে কি যেহেতু হচ্ছে কি তোমার তোমার হচ্ছে ওয়েভলেন্থটা হচ্ছে কম, তাহলে এনার্জি হচ্ছে তোমার বেশি হবে, তো গামার ক্ষেত্রে সবচেয়ে বেশি। তারপর এক্স রে, তারপর ইভি রে, তারপর হচ্ছে ভিজিবল রে, ইনফ্রারে, মাইক্রো এবং রেডিও, এর এর শক্তি একদম কম, ঠিক আছে। তাহলে আমরা যে ডিক্রিজিং অর্ডার মানে সবচেয়ে বেশি হচ্ছে গামা, সবচেয়ে কম হচ্ছে কেন রেডিও। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যে কালারগুলোকে ভিজিবল করতে পারি মানে দেখতে পারি আর কি, তো সেই কালারগুলোর স্পেকট্রাম যদি আমরা দেখি, তো সেগুলো হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি, তাহলে কি হবে? তাহলে হায়ার এনার্জি মানে তোমাদেরকে কি বললাম, যার ওয়েভলেন্থটা কি হবে, কম না বেশি? ওয়েভলেন্থ কম হলে এনার্জি বেশি হবে না কম হবে, বলো কি সম্পর্ক বললাম? কম। ওয়েভলেন্থ বেশি হলে এনার্জি কম হবে। এনার্জি কম হবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এখানে তোমরা ওয়েভলেন্থ হচ্ছে কি দেখো, ভায়োলেটের ক্ষেত্রে ওয়েভলেন্থ কত দেখা যাচ্ছে, 380 থেকে 450 ন্যানোমিটার, ঠিক আছে। তো এই জন্য এর ওয়েভলেন্থ কম, দেখো এনার্জি সবচেয়ে বেশি, এনার্জি সবচেয়ে বেশি। তো এই জন্য হায়ার থেকে আমরা যদি লোয়ারের দিকে যদি যাই, সবচেয়ে হায়ার কে থাকবে, ভায়োলেট, তারপরে ইন্ডিগো, তারপরে হচ্ছে ব্লু, তারপর গ্রিন লাইট, তারপর ইয়েলো লাইট, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর রেড। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কি হায়ার এনার্জি কার থাকবে, ভায়োলেট লাইটে, ঠিক আছে। চলো এখানে তোমরা আপাতত হচ্ছে কি এই এনার্জি গুলো না মনে রাখতে পারলেও প্রত্যেকের ওয়েভলেন্থ গুলো যদি পারো মনে রাখবে, ঠিক আছে। রেডের ক্ষেত্রে হচ্ছে কি 620 থেকে 750, অরেঞ্জের ক্ষেত্রে 590 থেকে 620, ইয়েলোর ক্ষেত্রে 570 থেকে 590, গ্রিনের ক্ষেত্রে 495 থেকে 570, ব্লুর ক্ষেত্রে 450 থেকে 400 হচ্ছে কি তোমার 95, আর ভায়োলেট যেটা 380 থেকে 450, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবে, এবং এই যে এখানে যে আমি বললাম গামা রে থেকে রেডিও ওয়েভ পর্যন্ত, এটাও তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন হয়, আমি দেখেছি বা প্রিভিয়াস ইয়ারও দেখেছি। তো সেই জন্য হচ্ছে কি পার্টিকুলার এই জায়গা থেকে আমি তোমাদের হচ্ছে কি জাস্ট দিয়েছি আর কি, যাতে তোমরা মনে রাখতে পারো। চলো এবার হচ্ছে কি আমরা ডাইরেক্ট চলে যাব কিসে না, ফটোসিনথেসিসের ক্ষেত্রে তোমরা দেখলে যে দুটো হচ্ছে কি তোমার স্টেপের মাধ্যমে সম্পন্ন হয়, একটা লাইট রিয়াকশন, যেটা উদ্দেশ্য হচ্ছে কি এটিপি এবং এনএডিপি তৈরি করা। তারপর এই লাইট রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি তোমার দুটো টাইপসের হচ্ছে, একটা আছে তোমার সাইক্লিক এবং নন সাইক্লিক। কেন না, যেহেতু হচ্ছে কি এখানে ফটো সিস্টেম পার্টিসিপেট করে দু প্রকারের, ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2।
তো এই সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে কি ফটো সিস্টেম ওয়ানটাই হচ্ছে কি তোমার পার্টিসিপেট করে, আর যেটা নন সাইক্লিক সেখানে হচ্ছে কি তোমার ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু দুটোই পার্টিসিপেট করে। চলো, তো আমরা হচ্ছে কি প্রথম থেকেই একদম শুরু করছি। তো প্রথমে তাহলে আমরা বললাম কি লাইট রিয়াকশন, বা এটাকে আমরা ফটোকেমিক্যাল রিয়াকশন বা হিল রিয়াকশন আমরা বলে থাকি। কি হয় না, বেসিক্যালি দেখো তোমরা দেখতে পাচ্ছ ডিউরিং দ্য লাইট রিয়াকশন দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য টু পিগমেন্ট সিস্টেম photosystem each react interact with each other to trap light energy convert into the chemical energy। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে লাইট রিঅ্যাকশন করার জন্য আমাদের পাতার মানে গাছের পাতার মধ্যে যে পিগমেন্ট সিস্টেম রয়েছে তারা মিলে ফটো সিস্টেম তৈরি করে, ওরা বেসিক্যালি কি করে না ইন্টারেক্ট করছে লাইটের সঙ্গে, দিয়ে তারপরে উদ্দেশ্য একটাই এটিপি তৈরি করা। তো এই জন্য দ্য রিঅ্যাকশন এটা আমরা দেখতে পাচ্ছি সাইক্লিক এবং হচ্ছে কি তোমার নন সাইক্লিক দুটো টাইপসের হয়। এবং তার জন্য দেখতে পাচ্ছ যে অ্যান্টেনা ওর অ্যাসেসারি পিগমেন্টস রিসিভস রেডিয়েন্ট এনার্জি অ্যান্ড ট্রান্সফার ইট অ্যামং দেমসেলভস। ঠিক আছে, তাহলে এর জন্য প্রথমে লাগছে কি অ্যান্টেনা বা অ্যাসেসারি পিগমেন্ট। এরা কি করছে না, যখন হচ্ছে কি তোমার লাইটটাকে অ্যাবজর্ব করছে, লাইট কি আর স্পেসিফিক ওয়েভলেন্থে আসবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে PS1 এবং PS2 তাদের স্পেসিফিক লাইট লাগবে। তো তার জন্য এখানে একটা অ্যান্টেনা কমপ্লেক্স তৈরি হয়। তো এই অ্যান্টেনা কমপ্লেক্স আলটিমেট তোমরা দেখতে পাচ্ছ যখন লাইট এসে পড়ছে, ভালো করে দেখবে এইগুলো এসেসারি পিগমেন্ট আলটিমেট কি হয় না, তোমরা দেখতে পাচ্ছ যে এনার্জি গুলো রিডিউস হতে হতে যখন প্রত্যেকটার মধ্যে ট্রান্সফার হয়ে গিয়ে আলটিমেট চলে যাচ্ছে কোথায়, রিঅ্যাকশন সেন্টারে। ঠিক আছে, রিঅ্যাকশন সেন্টারের ক্ষেত্রে স্পেসিফিক ওয়েভলেন্থ পেলে তবে গিয়ে রিঅ্যাকশন সেন্টার এক্সাইটমেন্ট হবে। তখন কি হয় না, রিঅ্যাকশন সেন্টার যখন এক্সাইটমেন্ট হবে তাহলে তখন কি হয় না, সে এই যে ইলেকট্রন গুলোকে রিলিজ করে দেবে, এক্সাইটমেন্টে গিয়ে সে ইলেকট্রন গুলোকে রিলিজ করে দেবে। তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ দ্য অ্যান্টেনা মলিকুলস excited and transfer the energy to the chlorophyll A molecules of the reaction center। ঠিক আছে, তাহলে রিঅ্যাকশন সেন্টারে হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে সে ইলেকট্রন গুলোকে রিলিজ করে দিচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বলছি স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার অ্যান্টেনা পিগমেন্ট তাহলে কোনটাকে বলবো আমরা? অ্যান্টেনা পিগমেন্ট নয়, অ্যান্টেনা কমপ্লেক্স। অ্যান্টেনা কমপ্লেক্স বলতে হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ যে ফটো সিস্টেম প্লাস তার সঙ্গে হচ্ছে কি তোমার অ্যাক্সেসরি পিগমেন্ট নিয়ে তোমার এই তোমার হচ্ছে কি এটাকে নিয়ে হচ্ছে কি যে মানে সিস্টেম তৈরি করছে, সেটাকে আমরা কি বলছি অ্যান্টেনা কমপ্লেক্স। কি বলা বুঝতে পারলে? মানে রিঅ্যাকশন সেন্টারের গায়ে তোমরা দেখতে পাচ্ছ যে মাল্টিপল হচ্ছে যে অ্যাক্সেসরি পিগমেন্ট গুলো রয়েছে। ঠিক আছে, এরা কি করে না এই রিঅ্যাকশন সেন্টারটাকে রক্ষা করে, যাতে রিঅ্যাকশন সেন্টার ড্যামেজ না হয়ে যায়। কেন না, লাইট এই যে রিঅ্যাকশন সেন্টারে যারা রয়েছে তারা তো স্পেসিফিক ওয়েভলেন্থে লাইটটাকে অ্যাবজর্ব করে। এবারে লাইট কি আর সেরকম স্পেসিফিক ওয়েভলেন্থে যাবে না। তো তখন ডাইরেক্টলি হচ্ছে কি তোমার রিঅ্যাকশন সেন্টারে না পৌঁছে তারা কি করবে, এসেসারি পিগমেন্ট গুলোর মধ্যে পড়ছে, তারপর আলটিমেট হচ্ছে কি তোমার যদি স্পেসিফিক ওয়েভলেন্থে লাইট তৈরি হয় তখন রিঅ্যাকশন সেন্টারে গিয়ে পৌঁছাচ্ছে। ওকে, চলো এবার দেখো লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন কনভার্টস লাইট এনার্জি ইনটু দ্য কেমিক্যাল এনার্জি produce ATP and NADPH molecules to be used for fuel in the light independent reaction। তো লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনে আমরা কি দেখতে পাই না, এরা হচ্ছে কি তাদের উদ্দেশ্য হচ্ছে কি এটিপি তৈরি করা এবং NADPH তৈরি করা, যাতে করে লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনে গিয়ে এইগুলো কাজে লাগতে পারে এই যে ফুয়েল বা জ্বালানি হিসাবে। তো এখানে একটা ফিগার দেওয়া রয়েছে, তোমরা একটু লক্ষ্য করো। দেখো বাইরে থেকে লাইট আসছে, লাইট এসে দেখো তোমরা যেটা থাইলাকয়েড মেমব্রেন বা তোমরা যে গ্রানাম বলছিলে তার উপরে এসে পড়লো, পড়ার পরে দেখতে পাচ্ছ এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে যে H2O ভাঙছে, H++ OH মাইনাস তৈরি করছে, OH মাইনাস থেকে O2 তৈরি হচ্ছে। আলটিমেট দেখো এখান থেকে এটিপি আর NADPH জেনারেট করছে, করার পরে এরা চলে যাচ্ছে কেলভিন সাইকেলে, দিয়ে দেখতে পাচ্ছ এখানে CO2টাকে ইউটিলাইজ করে সেখান থেকে সুগার তৈরি করছে। ওকে, এবং এই যে এটিপি পরবর্তীকালে ADP+PI তে চলে যাচ্ছে, আর NADPH যেটা সেটা দেখো NADP+ এ কনভার্ট হয়ে চলে যাচ্ছে। মানে এটা জাস্ট সিম্পলিফাই বোঝানোর জন্য জিনিসটাকে দেখানো হয়েছে। এবারে এই যে তোমরা দেখতে পাচ্ছ লাইট রিঅ্যাকশন যেটা আমরা বলছি, এই যে রিঅ্যাকশনটা, এই লাইট রিঅ্যাকশনটা হচ্ছে কি তোমার দুটো পসিবল রুটের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, একটা সাইক্লিক পাথওয়ে, একটা আছে নন সাইক্লিক ইলেকট্রন ফ্লোর মাধ্যমে। তো এই যে দুটো টাইপসের মধ্যে যেটা আছে কি তোমার লাইট রিঅ্যাকশন কথা আমরা বলছি সাইক্লিকের মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাই যে সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র এই PS1টা পার্টিসিপেট করবে, এবং এই সাইক্লিক তোমার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না 680 ন্যানোমিটার ওয়েভলেন্থে লাইট হচ্ছে PS1 কি করছে মানে গ্রেটার দেন 680 ন্যানোমিটার লাইটটাকে সে অ্যাবজর্ব করবে। কেন, তার কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে PS হচ্ছে তোমার 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের দরকার। তো এই জন্য PS1 কে অ্যাক্টিভেট করতে গেলে
অবভিয়াসলি 680 ন্যানোমিটারের বেশি ওয়েভলেন্থের লাইটকে কিন্তু এখানে ফেলতে হবে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার সাইক্লিক ফটো ফসফোরিলেশন প্রসেস। ঠিক আছে, ফটো ফসফোরিলেশন আমরা এই কারণে বলছি, কারণ তোমরা জানো যে ফোটনের উপস্থিতিতে বা আলোর উপস্থিতিতে হচ্ছে কি এডিপির সঙ্গে পিআই যুক্ত হয়ে গিয়ে এটিপি তৈরি করে, তো এই জন্য এটাকে আমরা ফটো ফসফোরিলেশন আমরা বলছি। তো ভালো করে লক্ষ্য করে তাহলে এখানে কি হলো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লাইট বা সোলার এনার্জি এসে হচ্ছে কি তোমার পড়ছে 680 ন্যানোমিটারের বেশি ওয়েভলেন্থ, দেখতে পাচ্ছ তীর চিহ্ন দেওয়া আছে। করার পরে দেখো এখানে লাইট হারভেস্টিং কমপ্লেক্স 1, সেখানে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ PS1 যেটা রয়েছে সে গ্রাউন্ড স্টেট থেকে দেখো এক্সাইটমেন্ট স্টেজে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে দেখো এখান থেকে ইলেকট্রন যেটা রিলিজ হলো, সেই ইলেকট্রনটা দেখো আলটিমেট প্রথমে হচ্ছে কি তোমার এই যে ফেরিডক্সিন, সেখান থেকে সাইটোক্রোম B6, সাইটোক্রোম F, প্লাস্টোসাইনিন দিয়ে আবার হচ্ছে কি দেখো তোমার হচ্ছে PS1 গিয়ে ফিরে আসছে। তো এই যে চক্রাকারে তোমার চলছে, তার জন্য দেখতে পাচ্ছি আমরা এখানে এই ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম B6 এর মধ্যে যখন ইলেকট্রনের মধ্যে ঘাটতি হচ্ছে, তো সেখানে কি হচ্ছে না এডিপি আর পিআই এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা এটিপি তৈরি করে দিচ্ছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আদার্স কোনো মলিকুল সেখানে তৈরি হচ্ছে না, তাই না? আদার্স কোনো মলিকুলস আমরা দেখতে পাচ্ছি না। তো সেই জন্য হচ্ছে কি তোমার এখানে এনএডিপিএইচ কোনো তৈরি হচ্ছে না, শুধুমাত্র এটিপি তৈরি হচ্ছে, তাই না? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে যদি সাইক্লিক তোমার হচ্ছে কি ফটোফসফোরিলেশন হয়, তাহলে এখানে শুধুমাত্র প্রোডাক্ট হিসাবে দেখতে পাচ্ছি কি এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু এটিপি তৈরি হচ্ছে। ঠিক আছে, আদার্স আর কিছু তৈরি হচ্ছে না, শুধু হচ্ছে কি তৈরি হচ্ছে না এটিপি তৈরি হচ্ছে। এটিপি তৈরি হচ্ছে। এবারে যদি আমরা চলে যাব যদি তোমার নন সাইক্লিকের ক্ষেত্রে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ PS1 PS2 দুটোই পার্টিসিপেট করে, এবং এখানে হচ্ছে জিগজ্যাগ পদ্ধতি আমরা বলে থাকি। এবং এখানে দেখো অক্সিজেন ইভলভিং হচ্ছে ফটোসিনথেটিক অর্গানিজমসরা হচ্ছে কি এখানে এই পাথওয়েটাকে তোমার এই সিস্টেমটাকে ইভলিউশনের মাধ্যমে আমরা দেখতে পাবো। এবং এখানে তোমরা দেখতে পাবে কি যে দুটো যেহেতু পার্টিসিপেট করছে, এই জন্য এখানে আমরা NADPH তৈরি হতেও দেখতে পাবো। তো সেটা আমি জাস্ট পাথওয়েতে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে কি হয় না লাইট এসে দেখো এই PS2 তে এসে পড়লো, ফটো সিস্টেম 2 তে। ফটো সিস্টেম 2 দেখো ইলেকট্রনটাকে রিলিজ করে সে এক্সাইটমেন্ট চলে গেল। তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স কি করছে না H2O-টাকে লাইটের প্রেজেন্সে ভাঙছে, দিয়ে H++ OH- এ কনভার্ট করে দিচ্ছে। তো তোমাদেরকে দেখালাম যে চারটা হচ্ছে কি তোমার H2O যখন ভাঙবে সেখান থেকে একটা O2 তৈরি হবে, এবং তোমরা দেখতে পেলে দুটো H2O তৈরি হবে, চারটা প্রোটন তৈরি হবে এবং চারটা ইলেকট্রন তৈরি হবে। ঠিক আছে, এটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো সেক্ষেত্রে বাকি তোমার কি হবে দেখো এখানে এই ইলেকট্রন যেটা রিলিজ হলো সেটা দেখো তোমার হচ্ছে কি এই যে পাথওয়ের মাধ্যমে চলতে চলতে চলে আসবে কোথায় না PS1 এ। PS1 থেকে আবার PS1 এক্সাইটমেন্ট হবে, দিয়ে সেখানে দেখো A0 A1 তোমার FeSX, তারপরে যে FeSA FeSB হয়ে প্রেডক্সিন হয়ে FNR এ পৌঁছাবে। FNR কি করবে দেখো NADP কে তার সঙ্গে এই যে ওয়াটার স্প্লিট সময় H+ তৈরি হয়েছিল তার সঙ্গে H+ কে যুক্ত করিয়ে NADPH তৈরি করে দেবে। তাহলে এখানে শুধুমাত্র যে NADPH তৈরি হয়েছে তা নয়, তার পাশাপাশি এই জায়গাটা তোমরা লক্ষ্য করো যে যখন হচ্ছে কি তোমার এই যে তোমার এইদিকে হচ্ছে কি এই জায়গাটা কি হবে আবার এখানে এটিপিও তৈরি হয়, এটিপি তৈরি হয়, এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে অক্সিজেনও তৈরি হচ্ছে। তো এই জন্য আমরা বলতে পারি যখন নন সাইক্লিক ফটোফসফোরিলেশন হয় তখন কি হয় না তোমার দেখতে পাচ্ছ যে তিনটে প্রোডাক্ট তৈরি হচ্ছে, O2ও তৈরি হচ্ছে, এটিপিও তৈরি হচ্ছে, এবং হচ্ছে তোমার NADPH তৈরি হচ্ছে। ঠিক আছে, তিনটি তৈরি হচ্ছে। এবার তোমাদেরকে আমি বলে রাখি দেখো যখন হচ্ছে কি পাতার মধ্যে তোমার অক্সিজেনের মানে NADPH ঘাটতি থাকে না, তখন সে আর তোমার হচ্ছে কি নন সাইক্লিক না করে সে সরাসরি সাইক্লিক পদ্ধতি করে নেয়, তখন শুধুমাত্র এটিপি তৈরি দরকার পড়ে, শুধু এটিপি তৈরি করে নেয়। চলো এবারে তোমরা দেখো এখানে কিছু বোঝার জিনিস আছে। কি বোঝার জিনিস আছে না ভালো করে দেখো যে এই যে তোমার ইচ টার্ন অফ দ্য নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম প্রডিউস 1 ATP and 2 NADPH। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো তাহলে প্রত্যেকটা নন সাইক্লিক যে সাইকেলটা চলছে এই প্রত্যেকটা নন সাইক্লিক সাইকেলে একবার যখন সাইকেল সম্পন্ন করবে ইচ টার্ন প্রত্যেকটা টার্নে একটা এটিপি এবং দুটো NADPH তৈরি করছে। ওকে, এবার বলছে দেখো এর জন্য দেখো চারটা হচ্ছে ওয়াটার লাগছে এবং একটা হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে। ভালো করে শুনবে, কারণ এই জায়গাগুলো থেকেই, কারণ বাকি যে জিনিসগুলো আগে বলছিলাম সেগুলো তোমরা পড়েছো, কিন্তু এই জায়গাটা তোমার বোঝার দরকার রয়েছে। তাহলে একবার যখন হচ্ছে কি এই নন সাইক্লিক পাথওয়ে চলছে একটা এটিপি এবং দুটো NADPH তৈরি করছে, তাহলে এই একটা এটিপি এবং NADPH তৈরি করার জন্য বা একবার হচ্ছে কি চক্রটা চলার জন্য
দেখো চারটা হচ্ছে কি তোমার ওয়াটার স্প্লিট করে এবং একটা হচ্ছে তোমার অক্সিজেন রিলিজ করছে। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বলছি স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার, তাহলে যে এখানে নন সাইক্লিকের ক্ষেত্রে হুম, ইলেকট্রনটা যখন যাচ্ছে তাহলে চার অণু করেই কি চারটে করে ইলেকট্রন তাহলে পাস হয় ওটা দিয়ে, ওই মানে চ্যানেল মানে বাহুগুলো দিয়ে? বুঝতে পারলাম না কি বলছো, মানে আবার বলো। ইলেকট্রন পরিবহন, মানে এক্সাইটেশন হচ্ছে তো, তারপরে তো ইলেকট্রন পরিবহন যে ওখানে যাবে একটা ফিওপাইসিন থেকে কিউএ কিউবি সাইটোক্রোম এফ কমপ্লেক্স, হুম হুম তারপর হুম প্লাস্টোসায়ানিন, ওই যে হুম ওখানে হুম যে ইলেকট্রন পরিবহনটা হচ্ছে, তাহলে হুম। এখানে কটা করে ইলেকট্রন পরিবহন হচ্ছে এখানে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ যে তোমার প্রত্যেকটা ওয়াটারের জন্য একটা করে, চারটার জন্য চারটা হবে, চারটার জন্য চারটা। বুঝতে পেরেছো তো, চারটার জন্য চারটা হবে। চলো এবার দেখো, এবার হচ্ছে কি তোমার ভালো করে দেখো যে 12 NADH2 প্লাস 18 হচ্ছে কি তোমার ATP আর required as the assimilatory power to produce one molecule of glucose in dark reaction। ভালো করে শোনো, তাহলে লক্ষ্য করো তোমরা যে যেহেতু হচ্ছে কি তোমরা জানো যে ডার্ক রিয়াকশানে বা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশানে আমরা দেখতে পাই যে CO2 ফিক্সড হয়ে গিয়ে কি তৈরি করবে না গ্লুকোজ তৈরি করবে। তো একটা গ্লুকোজ তৈরি করার জন্য 6টা CO2 লাগে, তোমরা ভালো করে জানো, 6 CO2, তাই না, 12H2O। তো সেই যে 6টা CO2 জন্য একটা গ্লুকোজ তৈরি করতে কি 18টা কিন্তু ATP দরকার পড়ে এবং 12টা আছে কি NADPH2 দরকার পড়ে। তো তার জন্য দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে জেড স্কিমের জন্য, জেড স্কিমের ক্ষেত্রে কি হয়, এই জন্য 12টা NADPH2 এবং 6টা ATP কিন্তু হচ্ছে কি তোমার তৈরি করতে হবে। আর সাইক্লিকের ক্ষেত্রে, মানে এটা নন সাইক্লিক ক্ষেত্রে আর সাইক্লিকের ক্ষেত্রে 12 ATP তোমার তৈরি করতে হবে। এবং এখানে তোমরা মনে রাখবে তাহলে একটা গ্লুকোজ তৈরি করার জন্য 18টা ATP এবং 12টা হচ্ছে কি NADH2 লাগবে। আচ্ছা, এবার এই জন্য ভালো করে লেখা আছে দেখো, 6 টার্ম যদি হচ্ছে কি জেড স্কিম চলে আর নেসেসারি ফর প্রডিউসিং ওয়ান গ্লুকোজ মলিকুলস বাই দ্য কেলভিন সাইকেল। ঠিক আছে, তাহলে যদি একটা জেড স্কিম 6বার যদি চলে, 6 টাইম যদি হয়, তাহলে ওয়ান টাইমে তোমরা কি দেখতে পেলে, একটা হচ্ছে কি তোমার ATP আর দুটো হচ্ছে কি তোমার NADPH2 তৈরি করছে। তাহলে 6 টাইম চললে কত হবে, 6টা তোমার ATP তৈরি হবে আর এখানে আছে 12টা NADH2 তৈরি হবে। তাই তো, যদি 6 টাইম চলে 6 দিনে 12, আর এখানে হচ্ছে কি তোমার 6টা হচ্ছে কি ATP। তো এই জন্য দেখানো হয়েছে দেখো 12টা NADPH2 আর 6টা হচ্ছে কি তোমার ATP। কেন না, একটা হচ্ছে রাউন্ড 6বার যদি চলে তাহলে তার জন্য হচ্ছে কি একটা মলিকুলস হচ্ছে গ্লুকোজ তৈরি করতে পারবে। ওকে, এডিশনাল 12 ATP কাম আউট ফ্রম 6 টার্ন অফ দ্য সাইক্লিক ইটিএস। এবং তার সঙ্গে দেখো 6বার হচ্ছে কি তোমার যদি সাইক্লিক ইটিএস হয় তাহলে সেখানে 12টা আছে কি ATP, কারণ প্রত্যেকটা সাইকেলের জন্য দুটো করে ATP তৈরি করছে। বোঝা গেল, প্রত্যেকটার জন্য হচ্ছে কি তোমার দুটো করে তৈরি করছে। চলো তাহলে আশা করি হচ্ছে কি তো এই হিসাবটা একটু মনে রাখবে, কারণ এখানে তোমাদের কাজে লাগবে আর কি। কারণ এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু দিয়ে থাকে। চলো আমরা আর বেশি সময় নষ্ট করব না, তোমাদের বলেছিলাম যে যতটা আমরা পড়বো সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, এবার আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই। ভালো করে তোমরা হচ্ছে কি সবাই চেষ্টা করো বলার জন্য। ফার্স্ট কোশ্চেন রয়েছে দেখো যে ফটোসিনথেসিস ইজ বেস্ট ডিফাইন্ড এজ দ্য প্রসেস বাই হুইচ ডেস। বলো, সবাই বলো, সবাই বলো। অপশন বি। বি। এটা এটা বলা উচিত, অপশন সবার বি। বলা উচিত। তাহলে এটা অপশন বি হয়ে যাবে, গ্রিন প্ল্যান্টস প্রিপেয়ার ফুড ইউজিং সানলাইট। চলো কোশ্চেন নাম্বার 2, এটা তো পারবে তোমরা। দেখো ওভারঅল যদি ব্যালেন্স দেখি আমরা ফটোসিনথেসিসের ক্ষেত্রে, তাহলে কোনটা হবে, একটু আগেই বলছিলাম না যে 6 CO2 প্লাস 12H2O, সেখান থেকে 6 অপশন 6 এটা ডি অপশন আছে। ডি। চলো কোশ্চেন 3 কি হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি ফটোসিনথেটিক পিগমেন্ট ইন হায়ার প্ল্যান্ট। ক্লোরোফিল এ। ক্লোরোফিলে, একদম ঠিক, ক্লোরোফিলে। চলো নেক্সট কোশ্চেন, chlorophyll absorbs light mostly in days. রেড ব্লু। রেড এন্ড ব্লু গ্রিন। রেড এন্ড ব্লু রিজিয়ন। ঠিক আছে, অপশন বি। চলো নেক্সট। আচ্ছা, অ্যাসেসারি পিগমেন্টস লাইক ক্যারোটিনয়েডস হেল্প ইন ডেস। অ্যাসেসারি পিগমেন্ট ক্যারোটিনয়েডস কি কাজে ব্যবহার হয়, বি এটা, বি বি ইনক্রিজিং স্যার, বি লাইট এটা অ্যাবজর্পশন অ্যাবজর্বিং রেঞ্জ। ঠিক এক্সেস। আছে, ইনক্রিজিং লাইট। না স্যার, বি চলো। এর, বি এরটা তো স্যার, অ্যাবজর্বিং না এক্সেস লাইট টু প্রিভেন্ট ফটো অক্সিডেশন। না 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 না, ফটো অক্সিডেশনের জন্য নয়। এটা আছে কি তোমার ইনক্রিজ লাইট অ্যাবজর্পশন রেঞ্জ আর কি, এটা আছে ক্যারোটিনয়েডস এর হচ্ছে কাজ। ঠিক আছে, এটা অপশন সি হবে।
চলো এবার বলছে কিন্তু ভিজিবল। স্যার ফটো অক্সিডেশনে তো মানে না প্রিভেন্ট স্যার করে। ওটাই হবে, ফটো অক্সিডেশনটাই হবে স্যার, নাহলে ওটা ওই প্রোফিল গুলো নষ্ট হয়ে যেত নাহলে। হ্যাঁ স্যার, অপশন বিটাই হবে। দাঁড়া দাঁড়া আমি দেখে নিই একটু। এসেসারি পিগমেন্টস লাইক ক্যারোটিনয়েডস হেল্প ইন ড্যাশ, লাইট অ্যাবজর্পশন রেঞ্জ অ্যাবজর্বিং এক্সেস লাইট টু প্রিভেন্ট। হ্যাঁ, এটা বিএডটা হবে, আমি বিএডটা হবে, এটা সি ডি হবে না, সি হবে না, এটাই করো, বিএডটা করো। ঠিক আছে, এটা এক্সেস লাইটটাকে হচ্ছে অ্যাবজর্ব করে দিচ্ছে যাতে হচ্ছে ফটো অক্সিডেশন, কারণ হচ্ছে কি তোমার না হলে ফটো সিস্টেম মধ্যে যে ইয়েগুলো থাকে সেগুলো হচ্ছে কি তোমার কি হয়ে যাবে না, তোমার ডেস্ট্রয় হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। অপশন বি এরটাই হবে। চলো, দ্য ভিজিবল স্পেকট্রাম অফ লাইট ইউজড ইন দ্য ফটোসিনথেসিস রেঞ্জ ফ্রম ড্যাশ। ভিজিবল লাইট স্পেকট্রামের ক্ষেত্রে রেঞ্জটা কত হয়, কত হয়? এটা তো অপশন এতেই রয়েছে, 400 থেকে 400 থেকে 700। 400 থেকে 700। 700। 400 থেকে 700। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এবার বলেছে দেখো যে হুইচ পিগমেন্ট রিফ্লেক্টস ইয়েলো লাইট অ্যান্ড অ্যাবজর্বস ব্লু লাইট। কি হবে? জেন্থোফিল। চলো এবার বলছে দেখো হিল রিয়াকশন প্রোভেস দেট। ঠিক আছে, হিল রিয়াকশন হচ্ছে কি কি দেখতে পাই আমরা হিল রিয়াকশন? ওয়াটার কাম, অক্সিজেন কাম অক্সিজেন ওয়াটার। কামস ফ্রম ওয়াটার। চলো, ইলেকট্রন ডোনার ইন দ্য হিল রিয়াকশন ইজ ডেস। অপশন সি। NADPH। এনএডিপিএইচ, যেটা একটা ন্যাচারাল হিল বিকারক আর NADPH। কি। স্যার H2O। NADPH। আরে অপশন ইলেকট্রন সি ডোনার ইন দ্য H2O। হিল রিয়াকশন, হিল রিয়াকশনের ক্ষেত্রে H2O হবে। H2O, H2O। চলো এবার বলছে হিল রিয়াকশন ওকার্স ইন ডেস। হিল রিয়াকশন কোথায় হয়? গ্রানাতে হবে। অপশন বি স্ট্রোমা। ও আর সরি সরি, না স্ট্রোমাতে না হবে, না। গ্রানাতে হবে বাবা, স্ট্রোমা নয়। দ্য হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট অফ হিল গ্রানাইট। রিয়াকশন ইজ ডেস। হিল রিয়াকশনের প্রোডাক্ট আমরা কি দেখতে পাই? O2। O2, একদম ঠিক ধরেছো। চলো, লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন প্রডিউস ডেস। লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনে কি প্রডিউস হয়? এটিপি এন্ড অপশন এনএডিপিএইচ। সি। NADPH। ATP and NADPH. চলো নেক্সট। photosynthesis photolysis of water is catalyzed by this. কি হবে? অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। অক্সিজেন ইভার্মিং কমপ্লেক্স। চলো, ফটোসিস্টেম 1 ইজ মোস্ট অক্সিজেন এফিসিয়েন্ট। বলবেন। হ্যাঁ, ফটোসিস্টেম 700। 1 ইজ মোস্ট এফিসিয়েন্ট ইন অ্যাবজর্বিং লাইট অ্যাট 700। ডেস। 700। অপশন 700। ডি। চলো, ডিউরিং নন সাইক্লিক ফটো phosphorylation electrons lost by photosystem 2 are replaced by dash. NADPH। না, বলছে দেখো ডিউরিং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন ইলেকট্রন লস্ট বাই ফটোসিস্টেম 2 আর রিপ্লেসড বাই, প্রথমে কে রিপ্লেস করে? ওয়াটারই তো রিপ্লেস করা যায়, তাই না? অপশন এ। জল হবে স্যার। হ্যাঁ, ওয়াটার হবে। আচ্ছা এবার বলছে সাইক্লিক ফটোফসফোরাইলেশন রেজাল্টস ইন দ্য প্রোডাকশন অফ ডেস। অনলি Only ATP। ATP। অপশন এ। Only অনলি এটিপি A হবে, option। ঠিক আছে, অপশন এ অনলি এটিপি। চলো এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ লাইট রিয়াকশন। CO2 ফিক্সেশন। CO2 fixation। CO2 ফিক্সেশন, একদম। আচ্ছা, দ্য জেট স্কিম রেফার্স টু ডেস। জেট স্কিম কি রেফার করে? পাথ অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট ইন দ্য লাইট রিয়াকশনস, তাই না? চলো চলো দেখো নেক্সট কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ। ইন জেট স্কিম দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার ইজ ডেস। জেট স্কিমে ফাইনাল ইলেকট্রন NADP প্লাস। NADP NADP প্লাস। প্লাস। চলো দেখো নেক্সট। এনএডিপি। প্রত্যেকটা কিন্তু হচ্ছে কি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই নেওয়া হয়েছে। দেখো, দ্য টার্ম জেট স্কিম ইজ বেসড অন ডেস। কি হবে? শেপ অফ দ্য এনার্জি এনার্জি লেভেল লেভেল ডায়াগ্রাম। ডায়াগ্রাম। চলো অপশন এ। এবার বলছে দ্য ডার্ক রিঅ্যাকশন occurs in the dash। এটা তোমরা সবাই জানো যে স্ট্রোমা। স্ট্রোমা স্ট্রোমা। হবে। স্ট্রোমা। অপশন সি। CO2 fixation during Kelvin cycle is catalyzed by dash। রুবিস্কো। রুবিস্কো হবে। রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। চলো কোশ্চেন নাম্বার 23। The first stable product of the Kelvin cycle is dash। PGA। PGA। পিজিএ। অপশন বি। অপশন বি। PGA। চলো দেখো নেক্সট। How many ATP and NADPH molecules are required for 1 molecules of the glucose in Kelvin cycle? একটু আগেই বললাম আমি। 12 6। অপশন অপশন এ। অপশন এ। এ হবে।
18 আর 12টা, 18টা এটিপি, 12টা আছে NADPH। 18 12। চলো এবার বলছে দ্য মেন ফাংশন অফ দ্য লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন ইজ this, Fixation of CO2 into glucose. fixation of CO2 in glucose। Option B. একদম একদম। Plants that perform C4 photosynthesis show high efficiency due to this, plants that perform C4 photosynthesis show high efficiency due to this, কি হবে? B option হবে। ডি। Yes, bundle sheath and mesophyll cell তোমার হচ্ছে compartmentization। চলো দেখো নেক্সট কোশ্চেন, অক্সিজেন রিলিজ ডিউরিং ফটোসিনথেসিস কামস ফ্রম this, H2O। H2O। তাহলে কি হবে? এটা উত্তর হয়ে যাবে কি? H2 option C। আচ্ছা, জল জল। NADPH is generated in this, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, নাকি কেলভিন সাইকেল, নাকি লাইট রিঅ্যাকশন? লাইট রিয়াকশন। Light reaction। লাইট রিঅ্যাকশনে। তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে? লাইট রিঅ্যাকশন। আচ্ছা এবার বলছে ইন ফটো রেসপিরেশন দ্য এনজাইম রুবিস্কো ইউজেস ড্যাশ, অপশন সি। Option C হবে। either CO2 or O2। চলো লাস্ট কোশ্চেন, which is true about the photosynthesis, কি হবে? PS1 generated ওটা NADPH। ফটো সিস্টেম বলছে তো। হ্যাঁ, which is true about the photosystem, PS2 PS1 NADPH। ও সরি এটা বলেছে যে which is true about the Sir, photosystem, option D. এটা উত্তর হয়ে যাবে PS2 কি? তো NADPH জেনারেট করে। PS2 তো Option হ্যাঁ D. PS2, অপশন ডি এরটা হবে। হ্যাঁ ডি অপশন এরটা ডি। হবে। হ্যাঁ অপশন ডি এরটা ঠিক আছে। হ্যাঁ অপশন ডি একদম ঠিক বলেছি, অপশন ডি। চলো তাহলে এতটাই থাক, বুঝলে তো? এতটাই থাক। আর পরের দিন আমরা পাথওয়ে গুলো পড়বো। এই যে পাথওয়ে রয়েছে, এই পাথওয়ে গুলো আমরা পরের দিন পড়বো। হ্যাঁ বলো, কি বলছো বলো তাড়াতাড়ি। স্যার বলছি যে ওই একটা কোশ্চেন ছিল না, ক্লোরোফিল এ কোন মানে পিগমেন্ট কে অ্যাবজর্ব করে, জ্যান্থোফিল নাকি ওই ব্লু লাইট? তো ওটা ব্লু লাইট হবে না ক্লোরোফিল এটা? কোনটা গো? এটা এই যে হুইচ স্যার 7 পিগমেন্ট নম্বরটা। রিফ্লেক্টস ইয়েলো 7 লাইট নম্বর, এন্ড হ্যাঁ। অ্যাবজর্ব ব্লু লাইট? না, এটা ক্লোরোফিল এ হবে না বাবা, জেনথোফিল ঠিকই আছে। ইয়েলো লাইট এন্ড ব্লু লাইট বলছি, জেনথোফিল ঠিকই আছে, অপশন সি ঠিক আছে। তো ক্লোরোফিল এ যে আপনি আগেরটা বললেন ব্লু লাইট অ্যাবজর্ব করে, না ওটা, আবার রেড লাইট অ্যাবজর্ব করে ওটা এখানে ফটোসিনথেসিসের ইয়েলো জন্য। লাইট এন্ড অ্যাবজর্ব, এটা ইয়েলো লাইট বলেছে না, ওটা হচ্ছে কি তোমার আলাদা ছিল। কিন্তু ইয়েলো লাইট রিফ্লেক্ট করে বলছে আর ব্লু লাইটটাকে অ্যাবজর্ব করে বলছে। দাঁড়া আগেরটা আলাদা ছিল। আগেরটা ছিল হচ্ছে কি তোমার, কি কোশ্চেন ছিল দেখো, এটা ছিল হচ্ছে কি তোমার ক্লোরোফিল অ্যাবজর্বস লাইট মোস্টলি রেড এবং ব্লু রিজিয়নের মধ্যে যেটা থাকে, মানে ওই যে 680 থেকে 700 ন্যানোমিটার তোমার এই যে তোমার কি বলে বেনিয়া সহকালা থাকে না আমাদের, ওই কালারের মধ্যে হচ্ছে কি তারা করে 400 থেকে 700। 400 থেকে 700 লাইট। ঠিক আছে, তো রেড থেকে ব্লু রিজিয়নের মধ্যে তারা অ্যাবজর্ব করতে পারে ক্লোরোফিল। আর এটা কোশ্চেনটা আলাদা। এটা হচ্ছে কি তোমার কি করছে না, এটা হচ্ছে কি তোমার ইয়েলো লাইটকে রিফ্লেক্ট করে দিচ্ছে আর ব্লু লাইটকে অ্যাবজর্ব করছে। এটা ঠিক আছে, জেন্থোফিল। স্যার 29 নম্বর প্রশ্নটা একটু দেখান তো। 29 নম্বর কোশ্চেন, 29 নম্বর কি আছে? ও আচ্ছা বুঝতে পেরেছি। 29 নম্বর কোশ্চেনটাও একটু গড়বড় আছে, কারণ হচ্ছে NADH2 শুধুমাত্র যে তোমার হচ্ছে কি লাইট রিঅ্যাকশনে রিলিজ হয় তা নয়। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার কি হবে, তোমার হচ্ছে কি ক্রেবস সাইকেলও হতে পারে, তাই না? স্যার 29 নম্বর ফটো রেসপিরেশন বিয়েটা অনলি অক্সিজেন স্যার, এটা অনলি O2 হবে। অনলি অক্সিজেন। না স্যার, ঠিকই আছে। CO2 আর O2 যাকে পাবে মানে যার কনসেন্ট্রেশন বেশি থাকবে, রুবিস্কো এনজাইম ওরই দিকে না কাজ এটা করবে। এটা হচ্ছে কি তোমাকে বলে দিই, এটা মেনশন করে দিয়েছে তো, ফটো রেসপিরেশন তো মেনশন করে দিয়েছে। শোনো আমি বলছি, রেসপিরেশন শোনো মানে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেশি হবে। না শোনো আমি বলছি, শোনো এটা হচ্ছে কি তোমার বলে দিই যে এই কোশ্চেনটা আছে নিচে হচ্ছে এসেছিল, ঠিক আছে? কোন সালটা আমি ভুলে যাচ্ছি। তো এটা কিন্তু তোমার আইদার CO2 আর O2 করা আছে, মানে উত্তর দিয়েছিল। ঠিক আছে, কেন CO2 হবে কেন? CO2 হলে তো সাইকেল চেঞ্জ হয়ে না, যাবে। পুরো সবসময় যে O2 সঙ্গে করছে তা নয়, কিছুটা হচ্ছে কি O2 CO2 সঙ্গে হচ্ছে কি তোমার করতে পারে। ঠিক আছে, কোশ্চেনটা তুমি একটু স্টাডি করো, দেখবে এখানে আইদার CO2 বা O2 হবে। ঠিক আছে, যখন O2 এর সাথে করবে তখন তো ফটো রেসপিরেশন।
O2 সঙ্গে করলে তখন ফটো রেসপিরেশন ঠিক আছে, কিন্তু ফটো রেসপিরেশন এনজাইম রুবিস্কো ইউজেস, রুবিস্কো কিন্তু দুটোকে ইউজ করতে পারে। তার মধ্যে হচ্ছে কি যে আহ, যদি জিজ্ঞেস করতো রুবিস্কো এর অ্যাক্টিভিটি, তাহলে আইদার ও CO2 আর O2 এর হুম, কার্বক্সিলেজ এবং অক্সিজেনেজ দুই রকম প্রপার্টি আছে, কিন্তু হুম। এখানে ফটো রেসপিরেশন কথাটা উল্লেখ করেছে তো। হ্যাঁ স্যার, ওইটা একটা পয়েন্ট। হ্যাঁ স্যার, ওটাই ওটাই। এটা কিন্তু বাবা তোমার দেখো, তোমরা নিজেরাই দেখো, উত্তর দেখো, এটা তোমার কিন্তু O2 CO2 দুটোই দেওয়া আছে, আইদার CO2 আর O2 এই যে ফটো সাবস্ট্রেট। রেসপিরেশন তাহলে ভুল তখনই হয় করা আছে। যখন O2 এটা বেশি থাকে, কনসেন্ট্রেশন বেশি থাকে, আর রুবিস্কো O2 সাথে অ্যাড হয়, তখন কিন্তু ফটো রেসপিরেশন হয়। আর যখন CO2 সাথে অ্যাড হয় তখন কিন্তু কেলভিন সাইকেল হচ্ছে। মানে সেটা এটা উল্লেখ সবাই করে জানে, দিয়েছেন কিন্তু তো। ব্যাপারটা হচ্ছে কি তোমার এখানে যেহেতু বলেছে রুবিস্কো ইউজেস, রুবিস্কো যাকে পাবে কিন্তু তার সঙ্গে যুক্ত হতে পারে, এটা কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসাবে আমি দিয়েছিলাম। তো দেখো এটা নাইদার আইদার হচ্ছে কি তোমার O2 CO2 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে তোমরা এটা করতে পারো, তোমার হচ্ছে কি অনলি O2 করতে পারো, ঠিক আছে, কিন্তু এটা একটু তোমরা চেক করে নেবে, ঠিক আছে, আমি তোমাদেরকে যেটা বললাম এটা কিন্তু তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। চলো তাহলে এতটাই থাক, ঠিক আছে।